আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। এই তথ্যকে কেন্দ্র করে বিস্তারিত, ধারাবাহিক ও বিশ্লেষণধর্মী স্ক্রিপ্ট নিচে দেওয়া হল। কোথাও ইন্ট্রো বা সময় উল্লেখ করা হয়নি, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা হয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা, প্রত্যাশা, আশঙ্কা ও দাবি দেওয়া চলছিল, তা এবার একটি গুরুত্বপূর্ণ ধাপে এসে পৌঁছেছে। বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করে নির্ধারিত তারিখে অর্থ উপদেষ্টার কাছে জমা দিতে যাচ্ছে। এই প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে না, বরং সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আর্থিক বাস্তবতার একটি বড় রূপরেখা স্পষ্ট হতে শুরু করবে। বেতন কমিশনের এই প্রতিবেদন কিভাবে প্রস্তুত হয়েছে, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং কেন এই প্রতিবেদনকে এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে পুরো প্রক্রিয়াটি একটু পেছন থেকে দেখতে হবে। বর্তমান মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আবাসন ব্যয়, শিক্ষা ও চিকিৎসা খরচ সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীদের বাস্তব জীবনযাত্রার ব্যয় আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই কমিশন কাজ করেছে বলে জানা যাচ্ছে। প্রতিবেদন তৈরির সময় কমিশন বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ করেছে। ইউনিয়ন প্রতিনিধি, ক্যাডার সার্ভিস, নন ক্যাডার কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সবার অভিজ্ঞতা ও দাবি বিবেচনায় আনার চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল এমন একটি কাঠামো প্রস্তাব করা যা কেবল কাগজে সুন্দর দেখাবে না, বরং বাস্তবে প্রয়োগযোগ্য হবে। এই প্রতিবেদনে মূলত কয়েকটি বড় বিষয় প্রাধান্য পেয়েছে। প্রথমত, বেসিক বেতন কাঠামো। বর্তমান বেসিক বেতনের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের যে ব্যবধান তৈরি হয়েছে, তা কমানোর প্রস্তাব এসেছে। কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, শুধু ভাতা বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং বেসিক বেতনই হতে হবে শক্ত ভিত্তি। দ্বিতীয়ত, গ্রেড কাঠামো ও গ্রেডের মধ্যে পার্থক্য। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে কিছু গ্রেডের মধ্যে পার্থক্য খুব কম, আবার কিছু গ্রেডের মধ্যে অস্বাভাবিক ব্যবধান রয়েছে। নতুন প্রতিবেদনে গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির ধারাবাহিকতা আরও যৌক্তিক হয়। তৃতীয়ত, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা। শহর ও গ্রামভিত্তিক ব্যয়ের পার্থক্য ও সরকারি আবাসনের অপ্রতুলতা, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া ভাতার নতুন কাঠামোর প্রস্তাব থাকতে পারে। একইভাবে যাতায়াত, চিকিৎসা ও শিক্ষা ভাতার বাস্তবসম্মত সমন্বয়ের কথাও প্রতিবেদনে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর পরবর্তী ধাপ হবে সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তর, সব জায়গায় এই সুপারিশগুলো খতিয়ে দেখা হবে। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হবে, প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা কতটা। সরকারের রাজস্ব আয়, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে ভারসাম্য রেখে। একদিকে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, অন্যদিকে সামগ্রিক অর্থনীতিতে অতিরিক্ত চাপ না ফেলা, এই দুইয়ের সমন্বয় করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন অর্থনৈতিক নীতি নির্ধারক নন, বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের কৌশলগত সিদ্ধান্তের মুখ্য সমন্বয়ক। কমিশনের প্রতিবেদন গ্রহণের পর তিনি যে দিক নির্দেশনা দেবেন, তার উপরই নির্ভর করবে পরবর্তী অগ্রগতি। সরকারি চাকরিজীবীদের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার খবর নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই আশাবাদী যে এবার বাস্তবসম্মত ও সম্মানজনক বেতন কাঠামো আসবে। আবার অনেকেই সতর্ক, কারণ অতীতে বহুবার সুপারিশ এলেও বাস্তবায়নে বিলম্ব হয়েছে বা আংশিক বাস্তবায়ন হয়েছে।
এই প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অবসর ও পেনশন ব্যবস্থা। বর্তমান সময়ে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় ও পেনশন সুবিধার মধ্যে যে ফাঁক রয়েছে তা কমিশনের আলোচনায় এসেছে বলে জানা যায়। নতুন কাঠামোতে পেনশন হিসাবের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব থাকলে তা লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এছাড়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বিশেষ ইনক্রিমেন্ট এই বিষয়গুলোও প্রতিবেদনের অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পদোন্নতির সুযোগ সীমিত থাকায় কর্মীরা দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকেন। এই সমস্যা সমাধানে বিকল্প প্রণোদনার কথা কমিশন ভেবেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। প্রতিবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমে বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা আসবে। কেউ বলবে এটি যুগান্তকারী, কেউ বলবে অপর্যাপ্ত, কিন্তু বাস্তব সত্য হল এই প্রতিবেদনই হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি। এখান থেকেই শুরু হবে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। এই পুরো প্রক্রিয়ায় একটি বিষয় স্পষ্ট, নতুন বেতন কাঠামো শুধু একটি সংখ্যার হিসাব নয়, এটি সরাসরি কর্মীদের মনোবল, কাজের গতি, প্রশাসনিক দক্ষতা এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের সেবার মানের সঙ্গে যুক্ত। তাই সিদ্ধান্তটি যতটা সম্ভব তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ কর্মচারীদের মধ্যে প্রশ্ন ঘুরছে, প্রতিবেদন জমা দেওয়ার পর কত দ্রুত সিদ্ধান্ত আসবে, কবে থেকে কার্যকর হবে এবং এটি কি এক ধাপে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। এসব প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত, তবে প্রতিবেদন জমা দেওয়াই যে একটি বড় অগ্রগতি তা নিয়ে দ্বিমত নেই। এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক অবস্থান হল অপেক্ষা করা এবং প্রক্রিয়াটিকে সময় দেওয়া, কারণ একটি জাতীয় বেতন কাঠামো নির্ধারণে তাড়াহুড়ো যেমন ক্ষতিকর, তেমনি অযথা বিলম্ব হতাশা তৈরি করে। সঠিক ভারসাম্যটাই এখানে সবচেয়ে প্রয়োজন। সবশেষে বলা যায়, ২১ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে নতুন বেতন কাঠামোর আলোচনা আর কল্পনার স্তরে নেই, এটি এখন সিদ্ধান্তের টেবিলে। এখান থেকে কোন পথে যাবে সরকার, সেটাই এখন দেখার বিষয়। সরকারি চাকরিজীবীদের চোখ এখন একটাই জায়গায়, এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।